ওয়েলকাম টু অ্যান অ্যানাদার সেশন অন উড়ান পাঠশালা। তো আজকে আমাদের যে সেশন চলছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি, তার আজকের আমাদের 18 নম্বর সেট আমরা ডিসকাস করবো। ওকে, তো আজকে 18 নম্বর সেটের প্রথম কোশ্চেন, নিচের কোন শহরকে ভারতের সিটি অফ বিউটি বলা হয়? দেখো, সিটি অফ বিউটি বলেছে, কিন্তু আমরা শুনেছি যে সিটি অফ জয় কলকাতা, সিটি অফ প্যালেসেস কলকাতাকেও বলে, মাইসোরকেও বলে। সিটি অফ লেক আমরা বলি উদয়পুরকে, রাজস্থানের উদয়পুর। আমরা বলি সিটি অফ হলি প্লেসেস বা স্পিরিচুয়াল প্লেসেস, দ্যাট ইজ বারাণসী। এখানে বলছে সিটি অফ বিউটি, সিটি অফ বিউটি বলছে, কিন্তু তা সিটি অফ বিউটি কাকে বলবো? সিটি অফ বিউটি বলা হয় পশ্চিমবঙ্গেরই একটা জেলা, দ্যাট ইজ কোচবিহার। সিটি অফ বিউটি বলা হয় কেন? এখানে একাধিক অ্যানশিয়েন্ট টাইমে বা প্রাচীন যুগে রাজাদের এখানে রাজবাড়ি রয়েছে। অনেকে শুনেছো তোমরা কোচবিহারের রাজবাড়ি। এটা কি বলতে চাইছে রাজবাড়ি বলতে? এখানে কি বোঝাচ্ছে? এখানে মেনলি বোঝাচ্ছে যে এই অঞ্চলে, এই অঞ্চল বলতে কোচবিহার অঞ্চলে একসময় প্রাচীনকালে স্বাধীন রাজার অবস্থান ছিল, যেখানে বলা হয় কামতাপুর রাজাবাগ। এখানকার স্থানীয় লোকেদের একটা উপজাতিদের বলা হয় কামতাপুরী। আর আমরা জানি যে কোচবিহার স্বাধীনতার সময় থেকেই পশ্চিমবঙ্গের পার্ট ছিল না, মানে 1947-এর 15ই আগস্ট পশ্চিমবঙ্গের পার্ট ছিল না। কোচবিহার বিকেম আ পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বা কোচবিহার বিকেম আ পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়া। কবে হয়? দ্যাট ইজ আমরা বলবো 1 জানুয়ারি 1950 সালে কোচবিহার পশ্চিমবঙ্গের পার্ট হয় এবং সাংবিধানিক মর্যাদা পায় তার ঠিক 25 দিন পর, দ্যাট ইজ 26শে জানুয়ারি 1950। আই হোপ এই জায়গাটা ক্লিয়ার করতে। নেক্সট, পরবর্তী কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 2। নাসিক কোন নদীর তীরে অবস্থিত? দেখো, নাসিক মহারাষ্ট্রের একটা শহর। নাসিক পেঁয়াজ উৎপাদনের জন্য প্রচন্ড পরিমাণ বিখ্যাত। কোন নদীর তীরে অবস্থিত? নাসিক থেকেই উৎপত্তি হচ্ছে। নাসিকের একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হচ্ছে ত্রম্বকেশ্বর প্লেটো। ঠিক আছে, এই জায়গাটায় কি বলা হচ্ছে? ত্রম্বকেশ্বর প্লেটো বা ত্রম্বকেশ্বর মালভূমি আমরা বলতে পারি নাসিকে। এই ত্রম্বকেশ্বর মালভূমি থেকেই কিন্তু উৎপত্তি আমাদের গোদাবরী নদী, দ্যাট ইজ গোদাবরী ইজ দ্য কারেক্ট আনসার। গোদাবরীর দৈর্ঘ্য হচ্ছে কত? 1465 কিলোমিটার। তাহলে আমরা বলতে পারি যে নাসিক, মহারাষ্ট্রের নাসিক অঞ্চলের ত্রম্বকেশ্বর মালভূমি থেকে গোদাবরী নদী উৎপত্তি লাভ করে, দৈর্ঘ্য আমাদের লেখা আছে। এই নদীটি মহারাষ্ট্র, দেন আমরা যদি বলি ছত্তিশগড়, দেন তেলেঙ্গানা, দেন অন্ধ্রপ্রদেশ এবং ফাইনালি পন্ডিচেরি বা পুদুচেরির মধ্যে দিয়ে গিয়ে বে অফ বেঙ্গলে পড়েছে। আর এই গোদাবরী নদীর উপর তোমরা অনেকেই শুনেছো যে শ্রীরাম সাগর ড্যাম তেলেঙ্গানা নিজামাবাদ জেলায় অবস্থিত। এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, কৃষ্ণা 1400, কাবেরী 805 কিলোমিটার। নেক্সট, আর গোমতী হচ্ছে গঙ্গার একটা উপনদী, যে বাম তীরের উপনদী গোমতী, ঘরগড়া, গন্ডক, কোশি, তার মধ্যে গোমতী গঙ্গার একটা উপনদী বলা আছে। নেক্সট, কোশ্চেন নাম্বার 3। সরিস্কা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? সরিস্কা টাইগার রিজার্ভ, দ্যাট ইজ রাজস্থান। আমরা যদি সরিস্কার কথা বলি, সরিস্কা টাইগার রিজার্ভ কোথায়? রাজস্থানে অবস্থিত। এই টাইগার রিজার্ভে কি হলো? এটা হচ্ছে 1978 সালে টাইগার রিজার্ভের তকমা পেয়েছিল। 1978 সালে টাইগার রিজার্ভ প্রজেক্ট ভারতে 1973 সাল থেকে শুরু হয়, 1978 সালে তকমা পেয়েছিল। এই সরিস্কা টাইগার রিজার্ভ কেন ফেমাস? তার একটা অন্যতম কারণ হচ্ছে ভারতের এই অঞ্চলে টাইগারকে রিজার্ভ করা হয়েছিল কেন? বিপন্ন প্রজাতির যে টাইগারগুলো ছিল, এই ধরনের টাইগারগুলো মানে বিলুপ্ত হচ্ছিল আস্তে আস্তে, সেই ধরনের টাইগারকে রিহ্যাবিলেট করে, পুনর্বাসন করে এই জায়গায় নতুন করে নিয়ে আসা হয় এবং বর্তমানে এটা একটা মানে টাইগার রিজার্ভ একটা গুরুত্বপূর্ণ স্পট, ভিজিটিং স্পট বা টুরিস্ট স্পট কনসিডার করতে পারো। নেক্সট, কোশ্চেন নাম্বার 4। কোন ভারতীয় রাজ্যের অপর নাম শ্বেত মানুষের কবর? একটুখানি ইউনিক কোশ্চেন। শ্বেত মানুষের কবর, শ্বেত মানে সাদা, শ্বেত মানুষের কবর। দেখো, এখানে একটু বোঝার বিষয় আছে। শ্বেত মানুষের কবর মেঘালয়কেও বলা হয়, নাগাল্যান্ডকেও বলা হয়, দুটোতেই দেখা যায়। মেঘালয়কে বলা হয়, নাগাল্যান্ডকেও বলা হয়। অপশানে যদি দুটো থাকে, মানে এই কোশ্চেনে যেরকম আছে, দুটো থাকলে আমরা অ্যান্সার কাকে করব? আমরা অ্যান্সার করব নাগাল্যান্ডকে। মাথায় রাখো, শ্বেত মানুষের কবর। কেন? প্রাচীনকালে ব্রিটিশ টাইম পিরিয়ডে এই অঞ্চলে প্রচুর ব্রিটিশ সেনাবাহিনীর লোকজনকে এবং স্থানীয় প্রচুর লোকজনের কঙ্কাল পরবর্তীকালে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট ইন্ডিয়ার তারা মাটি থেকে খুঁড়ে বার করে, এবং সেগুলো বেশিরভাগই পরে টেস্ট করে জানা গেছে যে বেশিরভাগই সাদা মানুষ। সাদা গোড়া মানুষ বলতে দুটো সম্ভাবনা থাকতে পারে, ব্রিটিশদের একটা বড় অংশ বা নর্থ ইস্টের একটা বড় অংশের লোকেরা।
সেটা যুদ্ধের মাধ্যমে হতে পারে, জ্যান্ত কবর দিয়ে দিতে পারে, বা যে কোনো কারণবশত হতে পারে, বা দুর্ভিক্ষ হয়েছে মারা গেছে মাটিতে দফন করে দিয়েছে, তাও হতে পারে। দ্যাট ইজ এটা মেনলি হচ্ছে খুঁজে পাওয়া গেছে দ্যাট ইজ নাগাল্যান্ডে, তাই শেষ মানুষের কবর নাগাল্যান্ড রাজ্যকে বলা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 5, হুইট স্টোন ব্রিজ পদ্ধতিতে কিসের পরিমাপ করা? দেখো হুইট স্টোন ব্রিজ পদ্ধতিতে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সকে মাপা হয়। কি মাপা হয়? ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সকে মাপা হয়। ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সকে মাপা হচ্ছে, মানে দ্যাট ইজ রোধাঙ্ক, ঠিক আছে, রোধকে পরিমাপ করা হচ্ছে। নেক্সট 6, কোন প্রণালীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা, মানে আন্তর্জাতিক তারিখ রেখা বলতে ইন্টারন্যাশনাল ডেট লাইন, আমরা শর্টে আইডিয়াল বলতে পারছি, কল্পনা করা হয়েছে? দেখো আন্তর্জাতিক তারিখ রেখার মান হচ্ছে 180 ডিগ্রি। এতে পৃথিবী কোন দিকে অবস্থিত, পূর্বে না পশ্চিমে, সময় এগিয়ে না পিছিয়ে, সেটা বুঝতে আমাদেরকে হেল্প করে। আন্তর্জাতিক তারিখ রেখা কোন কল্পনা করা হয়েছে, কোন 4টে প্রণালী পড়েছে? পক প্রণালীতে হবে না, কুক জিব্রাল্টার হবে না, বেরিং প্রণালী। আন্তর্জাতিক তারিখ রেখা ইন্টারন্যাশনাল ডেট লাইন মেনলি গেছে হচ্ছে প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর, তারপরে হচ্ছে বেরিং স্ট্রেট। এই দুটো বেরিং স্ট্রেট মানে বেরিং প্রণালী, এই দুটো জায়গার উপর দিয়ে গেছে। এটা আমাদের কি কাজে লাগে? তারিখ নির্ধারণের কাজে লাগে। আমি যদি ধরে নিই আন্তর্জাতিক তারিখ রেখা এরকম এসছে, এর এই সাইডটা ইস্ট, এই সাইডটা ওয়েস্ট, তার মানে এই সাইডটা ইস্ট, ধরে চলো এটা যদি 1 জানুয়ারি তারিখ হয়, 1 জানুয়ারি, তাহলে এই দিকটা হবে 31 ডিসেম্বর, 31 ডিসেম্বর এই দিকটা তারিখ হবে। মানে ওই সাইডটা, মানে আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিম দিকটা একদিন পিছিয়ে, পূর্ব দিকটা একদিন এগিয়ে আছে। আর আমরা আন্তর্জাতিক তারিখ রেখার পূর্ব দিকে আছে, মানে আমাদের তারিখ পশ্চিম দিকের তুলনায়, কোন পশ্চিম দিক? পশ্চিম গোলার্ধ নয়, কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিম দিকের তুলনায় একদিন আমাদের এদিকে কি হয়েছে? এগিয়ে আছে। ওকে, ডান। নেক্সট কোশ্চেন নাম্বার 7, পশ্চিমী ঝঞ্ঝা ইংলিশে আমরা কি বলি? ইংলিশে আমরা বলে থাকি ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস। পশ্চিমী ঝঞ্ঝা ইংলিশে আমরা কি বলে থাকি? ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস। তাহলে এর উৎপত্তি কোথায়? ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের অ্যাকচুয়াল উৎপত্তি ভূমধ্যসাগরীয় অঞ্চল, দ্যাট ইজ এটাকে আমরা বলি মেডিটেরিয়ান সি। আমি শর্টে লিখে দিচ্ছি, দ্যাট ইজ মেডিটেরিয়ান সি। এইখান থেকে উৎপত্তি লাভ করে কি হচ্ছে? এখান থেকে উৎপত্তি লাভ করে ইরান, আফগানিস্তান, পাকিস্তান পেরিয়ে ভারতের দিকে আসছে। এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে ভারতের কোন কোন রাজ্যে বৃষ্টিপাত পর্যাপ্ত পরিমাণে হয়ে থাকে? আমরা বলতে পারবো পাঞ্জাব, ঠিক আছে, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, রাজস্থান, আর কিছুটা হচ্ছে ইউপিতে। এর মধ্যে রাজস্থানে এই যে পশ্চিমী ঝঞ্ঝার ফলে যে বৃষ্টিপাত হচ্ছে, রাজস্থানে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টিপাতকে বলা হয় কি? মাওয়াট, MAWAT, মাওয়াট বলা হয়ে থাকে। তাই হোক এই জায়গাটা ক্লিয়ার। নেক্সট, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক ছিলেন মতিলাল নেহেরু। যদি সালটা আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট 1919, অ্যাকচুয়াল পত্রিকাটার নাম ছিল দা ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তাহলে 1919 সালে এর সম্পাদক ছিল হচ্ছে মতিলাল নেহেরু, পরবর্তীকালে সম্পাদক চেঞ্জ হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 9, ভারতীয় জাতীয় জলজ প্রাণীর নাম কি? মানে ইন্ডিয়াস ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল। সিল, কাঁকড়া, গঙ্গা ডলফিন, ডলফিন, ঠিক আছে। দেখো এখানে জাতীয় জলজ প্রাণী বলতে আমরা অ্যান্সার করবো হচ্ছে গঙ্গা ডলফিন। কেন গঙ্গা ডলফিনকে বানানো হয়েছে? এটা মিঠা জলে থাকে, মানে স্বাদু জলে থাকে। ব্রহ্মপুত্র এবং গঙ্গা নদীর জলে দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা বলছি কি? গঙ্গা ডলফিন। এটাকে অনেক সময় বলা হয় শুশুক, তোমরা অনেকে শুশুক হিসেবে চেনো এটাকে, শুশুক, ওই সুরওয়ালা থাকে বলে শুশুক বলা হয়। তাই রিভার ডলফিন এটাকে, রিভার গঙ্গা ডলফিন বা রিভার ডলফিন এটাকে বলা হয়ে থাকে। তাই হোক এই জায়গাটা কিন্তু ক্লিয়ার, এটা মাথায় রেখো, গঙ্গা ডলফিন আমাদের কিন্তু অ্যান্সার হলো এখানে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, ইউরোপের গোল্ডেন বয় 2025 কে নির্বাচিত হয়? ইউরোপের গোল্ডেন বয় 2025-এ নির্বাচিত হয়েছে দিসারে দুয়ে, দিসারে দুয়ে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 11, কোন শহরে 1925 সালে ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয়? 1925 সালে যদি আমরা বলি তারিখটা 26 ডিসেম্বর, 26 ডিসেম্বর। কোন পার্টির জন্ম হয়েছে? কমিউনিস্ট পার্টি, যেটাকে আমরা বলি CPI। কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছে কোথায়? দ্যাট ইজ ইন কানপুর, দ্যাট ইজ ইন কানপুর। তো এই যে কমিউনিস্ট পার্টির জন্ম হয়, এইখানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, তিনি ভারতের সংবিধান রচনার ক্ষেত্রেও একটা অ্যাডভাইজার বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, দ্যাট ইজ মানবেন্দ্রনাথ রায়, যেটাকে আমরা শর্টে MN রায় বলে থাকি। নেক্সট পরবর্তী কোশ্চেন 12-এ যাব,
কথাকলি নৃত্য কোন রাজ্যের সঙ্গে সুসম্পর্কযুক্ত? কথাকলি, একটা হচ্ছে কথা, কথা মানে হচ্ছে গল্প, আর কলি মানে হচ্ছে নাটক। মানে একটা গল্পের মাধ্যমে নাটককে প্রতিষ্ঠা করে তোলা বা তুলে তোলা, এটা ডেফিনেটলি ড্যান্স ফর্ম। কিন্তু ড্যান্সটা ফর্মটা দেখলে মনে হবে যে পুরোটা একটা গল্পের আকারে চলছে, একটা গল্প দেখছে নৃত্যের মাধ্যমে। এটা কোথায় ফেমাস? এটা কেরালায় ফেমাস, ঠিক আছে। কেরালা এছাড়া দক্ষিণ ভারতের যদি মোহিনী আট্টাম, আমরা যদি বলি কথাকলি, এগুলো কিন্তু ফেমাস আমরা যদি বলে দেখি ডান্স ফর্মের দিক থেকে। নেক্সট 13, বন্দিপুর জাতীয় উদ্যান। বন্দিপুর জাতীয় উদ্যান মেইনলি কিন্তু ন্যাশনাল পার্কটা বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত। এটা কোথায় লোকেটেড? কর্ণাটকে। এই বন্দিপুর জাতীয় উদ্যান যে কর্ণাটকে লোকেটেড, এটা মাইসোর থেকে, মাইসোর মানে মহীশূর থেকে 88 কিলোমিটার দূরে। মহীশূর থেকে কোথায়? 88 কিলোমিটার দূরে। বা আমরা বলতে পারি কর্ণাটকের ক্যাপিটাল কি? ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর থেকে এটা 220 কিলোমিটার দূরে, 220 কিলোমিটার দূরে। ওকে, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের চারটে অপশনের মধ্যে কর্ণাটক। 14, নিচের কোনটি কোল গ্যাসের মিশ্রণ? দেখো, কোল গ্যাসের মিশ্রণ অপশনে যাওয়ার আগে কোল গ্যাস কি কি দিয়ে তৈরি আমরা বলি। কোল গ্যাস তৈরিতে লাগে হাইড্রোজেন, মিথেন, কার্বন মনোঅক্সাইড। হাইড্রোজেন তৈরি হতে কত লাগছে? হাইড্রোজেন মানে এখানে তো হাইড্রোজেন লাগে হচ্ছে প্রায় 50%, মিথেন লাগে প্রায় 35%, কার্বন মনোঅক্সাইড লাগে 15%। তাহলে আমাদের 100% হয়ে গেল। এখানে আমরা অপশানে কিন্তু অপশন এতে মিথেন আর কার্বন মনোঅক্সাইড পেয়েছি, কিন্তু হাইড্রোজেন পাইনি। হাইড্রোজেন একটাতেও নেই। কিন্তু অপশন ডিতে বলেছে ওপরের কোনোটিই নয়, তার মানে আমরা পেয়ে যাচ্ছি যে যেখানে আমি হাইড্রোজেনকে বসাতে পারবো। তাই এই যেহেতু হাইড্রোজেন, মিথেন, কার্বন মনোঅক্সাইড তিনটে নেই, দুটো আছে, তাহলে আমরা অ্যান্সার কি করব? দ্যাট ইজ ওপরের কোনোটি নয়। ওকে, নেক্সট 15, হুইচ স্টেট ইজ দ্য লিডিং প্রডিউসার অফ থোরিয়াম? থোরিয়াম উৎপাদনের সব থেকে শীর্ষস্থানীয় উৎপাদক কে? দেখো, এখানে অ্যান্সার হচ্ছে আমাদের কেরালা। কেরালার বালিতে, মানে বীজগুলো বালিতে, একটা কেরালার একটা বীজ আছে, তার নাম হচ্ছে সাবারা। সাবারা, সাবারা বিচে এই বালির মধ্যে এক ধরনের মোনাজাইট লক্ষ্য করা যায়। মোনাজাইট বলতে আমরা বলতে পারি যে মোনাজাইট স্যান্ড, দ্যাট ইজ মোনাজাইট স্যান্ড। মোনাজাইট লক্ষ্য করা যায়, মোনাজাইট স্যান্ড, ঠিক আছে। এর মধ্যে প্রচুর পরিমাণে থোরিয়াম পাওয়া যায়। তাহলে মেন সোর্স হচ্ছে কেরালা। তা ভারতের মধ্যে থোরিয়াম উৎপাদনে যদি বলি, থোরিয়াম সঞ্চয়ের দিক থেকে কেরালা হচ্ছে নাম্বার 1, ফার্স্ট। 16, রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর আমাদের লোকেটেড হচ্ছে দ্যাট ইজ ইন হায়দ্রাবাদ। তাহলে এটা কোন রাজ্য যদি বলি? তেলেঙ্গানা। ওকে, তেলেঙ্গানার মেন শহর থেকে, আপনার হায়দ্রাবাদ থেকে 22 কিলোমিটার দূরে হচ্ছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 17, 2025 ইউএফএ ন্যাশনাল লিগ জেতে কোন দেশ? দ্যাট ইজ জার্মানি। এবছর জার্মানি জিতেছে। নেক্সট, দিল্লির কোন সুলতান কখনো সিংহাসনে বসতেন না? বুঝোই ব্যাপারটা, সিংহাসনে বসতেন মানে দাঁড়িয়ে থাকতেন ব্যাপার না, তিনি লাহোর থেকে পরিচালনা করতেন। লাহোর থেকে পরিচালনা করতেন, ঠিক আছে। 1208 সালে তিনি এই সিংহাসনের দায়িত্ব নেন। কোন ব্যক্তি? ফেমাস, কুতুবুদ্দিন আইবক। লাহোর থেকে পরিচালনা, দিল্লিতে তার আসার বা বসার প্রশ্ন আসছে না। 1208 থেকে দিল্লির সালতানাতে উনি বসতো। পরবর্তী লাহোর থেকে পরিচালনা করতো। পরবর্তীকালে তিনি দিল্লিতে এসেছিল, কিন্তু তার অ্যাকচুয়াল দিল্লিতে রাজা যেরকম বসে শাসন করছে সেরকম ব্যাপার না, তিনি বিভিন্ন রাজ্য অভিষেক মানে যুদ্ধের মাধ্যমে বেরিয়ে যেত। দিল্লিতে তার স্টে খুব কম ছিল, তিনি বেশিরভাগ লাহোরে থাকার প্রেফার করতেন। দ্যাট ইজ ইন অ্যাট প্রেজেন্ট, দ্যাট ইজ ইন পাকিস্তান। নেক্সট 19, সশস্ত্র বাহিনী দিবস কবে প্রতিষ্ঠিত হয়? সশস্ত্র বাহিনী দিবস কবে বলতে মানে কবে প্রতিষ্ঠিত হয়। ওকে, এস্টাবলিশমেন্ট জিজ্ঞেস করেছে। দ্যাট ইজ সশস্ত্র বাহিনী দিবস কবে পালন করা হয়, সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে 21শে নভেম্বর পালন করা হয়। এটা কি? সোজা কথায় যদি বলি, 1971 সালে যখন বাংলাদেশ ক্রিয়েট হয়, বাংলাদেশের মুক্তি বাহিনী, স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী তিনটে একসাথে ওই দিবসটাকে পালন করা হয়। এবার প্রশ্ন হতে পারে, স্যার 1971 সালে তো বাংলাদেশের কোনো আলাদা বাহিনী ছিল না, পাকিস্তানের ছিল, কিন্তু পাকিস্তান পুরো ফোর্সকে তো নিয়ে যেতে পারিনি। তো কি নেভাল ফোর্স, এয়ার ফোর্স, আর্মি সব কিছু নিয়ে যেতে পেরেছে? পারিনি।
তাহলে ওর যে ইকুইপমেন্ট গুলো রেখে গেছিল সেইখান থেকেই ওদের ওই দিবসটাকে পালন করা হয়, যেহেতু ওদের স্বাধীনতা সংগ্রামীরা লড়েছিল। আর বাংলাদেশ স্বাধীনতার পিছনে যে মূল কাণ্ডারি সে হচ্ছে ভারত। ভারত না থাকলে জীবনও বাংলাদেশ স্বাধীনতা কোনোদিনই পেত না। নেক্সট কোশ্চেন নাম্বার 20, লাস্ট কোশ্চেন আমাদের, হু ইজ দ্য অথর অফ দ্য বুক সাচ আ লং জার্নি? সাচ এ লং জার্নি বইটির লেখককে? সাচ এ লং জার্নি বইটির লেখক হচ্ছে দ্যাট ইজ রহিনতন মিস্ত্রি। এই বইটা তিনি লিখেছিল এবং পাবলিশ হয়েছিল কবে? 1991 সালে বইটা পাবলিশ হয়েছিল। ঠিক আছে, এই বইতে তিনি তার ব্যক্তিগত জীবন, ভারতের অর্থনীতির কিছু অবস্থা মানে অর্থনৈতিক জার্নি আর ভারতের পলিটিক্যাল সিচুয়েশন গুলো এই বইতে ব্যাখ্যা করেছে। মানে এই বইটা একটা, এক কথায় আমরা বলতে পারি বইটা মাল্টি লেভেলে বা আমরা বলতে ভার্সাটাইল লেভেলে কাজ করার জন্য বইটা থেকে অনেক নলেজ গ্যাদার করা যেতে পারে। তো আজকে আমাদের এই 20টা সেকশন কমপ্লিট। তো পরবর্তী সেশন আমরা 19 নম্বর সেশন নিয়ে আসবো, 19 নম্বর সেট নিয়ে আসবো। টিল দেন সকলকে থ্যাংক ইউ।